কল্পনা করুন, কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি গায়েব। এটিএম বুথ থেকে টাকা তোলা যাচ্ছে না, সারা দেশে টানা 72 ঘন্টার ব্ল্যাকআউট। আর খবরে শুনলেন বঙ্গোপসাগরে বিদেশি যুদ্ধজাহাজের কারণে বাংলাদেশের সব সমুদ্র বন্দর অচল হয়ে পড়েছে। শুনতে হলিউডের কোনো ডিস্টোপিয়ান থ্রিলার সিনেমার মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু 2026 সালের আগস্ট মাসে এসে ভূ রাজনীতির যে ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে, তাতে এই প্রেক্ষাপট বাংলাদেশের জন্য আর কল্পকাহিনী নয়। আমরা এমন এক খাদের কিনারে দাঁড়িয়ে আছি যেখানে একটি ভুল পদক্ষেপ আমাদের মানচিত্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা বৈশ্বিক রাজনীতির এমন দুটি ভয়ঙ্কর, বিপজ্জনক এবং সংকট নিয়ে কথা বলবো, যার কেন্দ্রবিন্দুতে জড়িয়ে পড়ছে খোদ বাংলাদেশ। প্রথমত, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরকে কেন্দ্র করে পরাশক্তিগুলোর নতুন নেভাল ব্লকেড বা সমুদ্র অবরোধের ছায়াযুদ্ধ, এবং দ্বিতীয়ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত স্টেট স্পন্সর্ড সাইবার হামলা, যার মাধ্যমে টার্গেট করা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর পাওয়ার গ্রিড। কেন বাংলাদেশ এই ভয়ঙ্কর বিপদের মুখে, আর বাঁচার উপায় কি? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রথম ঘটনা নিয়ে এখন আলোচনা করব, বঙ্গোপসাগরে পরাশক্তির ছায়াযুদ্ধ ও সমুদ্রে অবরোধের সংখ্যা এবং সেখানে কি ঘটছে। সম্প্রতি ইন্ডো প্যাসিফিক অঞ্চল, বিশেষ করে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে নজিরবিহীন সামরিক মহড়া এবং যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত। একে অপরের চাপে রাখতে তারা সমুদ্রপথে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, যা এক প্রকার অঘোষিত নেভাল ব্লকেড বা সমুদ্রে অবরোধের পরিস্থিতি তৈরি করেছে। এগুলো কেন ঘটছে এবং এর পেছনের ইতিহাস কি, সেদিকে যদি আমরা তাকাতে যাই, তাহলে দেখব যে এই সংকটের বীজ বোনা হয়েছিল কয়েক বছর আগেই। বৈশ্বিক বাণিজ্যের প্রায় 40% এবং চীনের জ্বালানি সরবরাহের সিংহভাগ এই সমুদ্র পথ দিয়ে যায়। 2024 সালে মিয়ানমারের অভ্যন্তরীণ পতন এবং রাখাইন রাজ্যের অস্থিরতার পর থেকে পরাশক্তিগুলো বঙ্গোপসাগরে নিজেদের সামরিক ঘাঁটি বা প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে ওঠে। 2026 সালে এসে এটি একটি টাইম বোমায় পরিণত হয়েছে, যেখানে কেউ কাকে ছাড় দিতে নারাজ। তাহলে এই যে অস্থিরতা, এখানে কারা লাভবান হচ্ছে আর কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই খেলায় লাভবান হবে পরাশক্তিগুলো এবং অস্ত্র ব্যবসায়ীরা, যারা এই অঞ্চলে নিজেদের জিওপলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করছে। আর সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছে বা হবে এই সমুদ্রপথের উপর নির্ভরশীল দেশগুলো। বাংলাদেশ ও সাধারণ মানুষের উপর এর সম্ভাব্য যে প্রভাব পড়তে পারে, সেটি হচ্ছে বাংলাদেশের জন্য এটি একটি সরাসরি অস্তিত্বের সংকট। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের 90% এবং আমদানি বাণিজ্যের প্রায় পুরোটাই চট্টগ্রাম এবং মোংলা বন্দর দিয়ে হয়। বঙ্গোপসাগরের সামান্য অস্থিরতা বা অবরোধ মানেই হচ্ছে আমাদের জ্বালানি তেল, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যের সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়া। এক সপ্তাহের জন্য সমুদ্রপথ বন্ধ থাকলে দেশে ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেবে বা দিতে পারে। বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা অস্থির হয়ে পড়বে। ভবিষ্যৎ তাহলে কি হবে? বাংলাদেশকে হয়তো চরম চাপের মুখে পড়ে যে কোনো একটি পক্ষকে বেছে নিতে বাধ্য করা হতে পারে। আমাদের দীর্ঘদিনের সবার সাথে বন্ধুত্ব নীতি এই প্রথম সবচেয়ে পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। এরপর আসেন আমরা দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করি, যেটা আমরা প্রথমেই বলেছিলাম, সেটি হচ্ছে এআই, সাইবার ওয়ারফেয়ার এবং ন্যাশনাল গ্রিড হ্যাকের সংখ্যা। কি ঘটছে তাহলে, বা কি ঘটতে যাচ্ছে? একটি অদৃশ্য বিপদের আমরা হাতছানি দেখছি। বিশ্বের বেশ কয়েকটি উন্নয়নশীল দেশে সম্প্রতি কোনো কারণ ছাড়াই ন্যাশনাল পাওয়ার গ্রিড এবং ব্যাংকিং সার্ভারগুলো হঠাৎ ক্রাশ করছে। সাইবার বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন এগুলো সাধারণ হ্যাকিং নয়, বরং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্বয়ংক্রিয় ম্যালওয়্যার দ্বারা পরিচালিত স্টেট স্পন্সার্ড সাইবার হামলা। মানে কোনো দেশ এটা করাচ্ছে। তাহলে এগুলো কেন ঘটছে, এর পেছনের ইতিহাস কি? ভবিষ্যতের যুদ্ধ আর সীমান্তে হবে না, হবে সার্ভারে। পরাশক্তিগুলো তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার আগে নিজেদের নতুন এআই সাইবার অস্ত্রগুলো পরীক্ষা করছে। এর জন্য তারা বেছে নিয়েছে অপেক্ষাকৃত দুর্বল সাইবার নিরাপত্তার দেশগুলো। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমরা দেখেছি, কিন্তু বর্তমানের এআই ম্যালওয়্যারগুলো সেকেন্ডের ভগ্নাংশে পুরো দেশের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা জাতীয় অবকাঠামো অচল করে দিতে পারে। এতে কারা লাভবান হচ্ছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা?
হ্যাকার গ্রুপ এবং তাদের মদতদাতা রাষ্ট্রগুলো এই সাইবার যুদ্ধের মাধ্যমে বিনা রক্তপাতে শত্রুকে পঙ্গু করার প্রযুক্তি আয়ত্ত করছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যাদের ডেটা, টাকা এবং নিরাপত্তা মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যাচ্ছে। বাংলাদেশের উপর সম্ভাব্য যে প্রভাব পড়তে পারে সেটি যদি আলোচনা করতে যাই, তাহলে দেখব যদি বাংলাদেশের ন্যাশনাল গ্রিড বা ব্যাংকিং সেক্টরে এমন একটি সফল এআই হামলা হয়, তবে দেশ মুহূর্তের মধ্যে কয়েক দশক পিছিয়ে যাবে। ঢাকা শহরের মতো মেগা সিটিতে 72 ঘন্টার ব্ল্যাক আউট মানে হাসপাতালগুলোতে লাইফ সাপোর্ট বন্ধ হওয়া, পানি সরবরাহ বিচ্ছিন্ন হওয়া এবং পুরো ডিজিটাল ইকোনমি বা ফ্রিল্যান্সিং সেক্টর ধসে পড়া। এটি এমন এক যুদ্ধ যেখানে শত্রুকে তা বোঝার আগেই সব শেষ হয়ে যাবে। ভবিষ্যৎ কি হতে পারে আমাদের? ডিজিটালাইজেশনের পাশাপাশি আমাদের জাতীয় বাজেটের একটি বিশাল অংশ ডিফেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাইবার সুরক্ষায় ব্যয় করতে হবে। ফিজিক্যাল বর্ডারের চেয়ে ডিজিটাল বর্ডার রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। যারা দেখছেন, ভৌগোলিক অবস্থান একসময় বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিল, কিন্তু আজ এই বঙ্গোপসাগরই আমাদের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে প্রযুক্তিগত উৎকর্ষতা আমাদের জীবন সহজ করলেও সাইবার যুদ্ধের এক সহজ টার্গেটে পরিণত করেছে। এখান থেকে আমাদের মূল শিক্ষা হলো, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয়। একটি দেশকে টিকে থাকতে হলে সামরিক, কূটনৈতিক এবং সাইবার এই 3 ফ্রন্টেই নিজস্ব সক্ষমতা তৈরি করতে হবে। সাধারণ নাগরিক হিসাবে আমাদেরও বিকল্প শক্তির উৎস এবং ডিজিটাল নিরাপত্তার বিষয়ে এখনই সচেতন হওয়া প্রয়োজন। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি এই পরাশক্তিগুলোর চাপ সামলে নিরপেক্ষ থাকতে পারবে, নাকি আমরা এক ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার যুক্তিপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন এবং দেশের সচেতনতা বাড়াতে সবার সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির এমন ডেপথ অ্যানালাইসিস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।